নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের স্বাগত। আজকে শোনাবো অতিথি গল্পের পরবর্তী অংশ। নন্দীগ্রাম কখন ছাড়িয়া গেল তারাপদ তাহার খোঁজ লইল না। অত্যন্ত মৃদুমন্দ গতিতে বৃহৎ নৌকাখানি কখনো পাল তুলিয়া, কখনো নৌকার গুণ টানিয়া নানা নদীর শাখা প্রশাখার ভিতর দিয়ে চলিতে লাগিল। নৌকারোহীদের দিনগুলিও এই সকল নদী উপনদীর মতো শান্তিময় সৌন্দর্যময় বৈচিত্র্যের মধ্যে দিয়া সহজ সৌম্য গমনে মৃদুমিষ্ট কলরসে প্রবাহিত হইয়া লাগিল। কাহারও কোনরূপ তাড়া ছিল না। মধ্যাহ্নে স্নানাহারে অনেকক্ষণ বিলম্বিত হইত। এদিকে সন্ধ্যা না হইতেই একটা বড় দেখিয়া গ্রামের ধারে ঘাটের কাছে ঝিল্লি মন্ডিত খাদ্যোৎখোচিত বনের পাশে নৌকা বাঁধিয়া লইত। এমন করিয়া দিন দশেকে নৌকা কাঁঠালিয়ায় পৌঁছাল। জমিদারের আগমনে বাড়ি হইতে পালকি এবং টাট্টু ঘোড়ার সমাগম হইলে এবং বাঁশের লাঠি হস্তে পাইক বর্তমানের দল ঘন ঘন বন্দুকের ফাঁকা আওয়াজে উৎকণ্ঠিত গ্রামের কাক সমাজকে যথোপনাস্তি মুখর করিয়া তুলিল। এই সমস্ত সমারোহে কালবিলম্ব হইতেছে। ইতিমধ্যে তারাপদ নৌকা হইতে দ্রুত নামিয়া একবার সমস্ত গ্রাম পর্যটন করিয়া লইল। কাউকে দাদা, কাউকে খোড়া, কাউকে দিদি, কাউকে মাসি বলিয়া 2-3 ঘণ্টার মধ্যে সমস্ত গ্রামের সহিত সৌহার্দ্য বন্ধন স্থাপিত করিয়া লইল। কোথাও তাহার প্রকৃত কোনো বন্ধন ছিল না বলিয়াই এই বালক আশ্চর্য সত্বর এবং সহজেই সকলের সহিত পরিচয় করিয়া লইতে পারত। তারাপদ দেখিতে দেখিতে অল্প দিনের মধ্যেই গ্রামের সমস্ত হৃদয় অধিকার করিয়া লইল। এত সহজে হৃদয় হরণ করবার কারণ এই, তারাপদ সকলের সঙ্গেই তাহাদের নিজেদের মতো হইয়া স্বভাবতই যোগ দিতে পারিত। সে কোনো বিশেষ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না, অথচ সকল অবস্থা সকল কাজের প্রতি তাহার এক প্রকার সহজ প্রবণতা ছিল। বালকের কাছে সে সম্পূর্ণ স্বাভাবিক বালক, অথচ তাহাদের হইতে শ্রেষ্ঠ এবং স্বতন্ত্র। বৃদ্ধের কাছে সে বালক নহে, অথচ জ্যাঠাও নহে। রাখালের সঙ্গে তাহার রাখাল, অথচ ব্রাহ্মণ। সকলের সকল কাজই সে চিরকালের সহযোগীর ন্যায় অভ্যস্তভাবে হস্তক্ষেপ করে। ময়রার দোকানে গল্প করিতে করিতে ময়লা বলে, দাদা ঠাকুর একটু বসো তো ভাই, আমি আসছি। তারাপদ অম্লান বদনে দোকানে বসিয়া একখানা শালপাতা লইয়া সন্দেশের মাছি ছাড়াতে প্রবৃত্ত হয়। ভিয়ান করিতেও সে মজবুত। তাঁতের রহস্য তাহার কিছু কিছু জানা আছে। কুমারের চাক্র চালানো তাহার সম্পূর্ণ অজ্ঞাত নহে। তারাপদ সমস্ত গ্রামটিকে আয়ত্ত করিয়া লইল, কিন্তু গ্রামবাসিনী একটি বালিকার ঈর্ষা সে এখনও জয় করতে পারল না। এই বালিকাটি তারাপদ সুদূরে নির্বাসন তীব্রভাবে কামনা করিতেছে জানিতে পারিয়াই তারাপদ এই গ্রামে এতদিন আবদ্ধ হইয়া রইল। কিন্তু বালিকাবস্থাতেও নারীদের অন্তর্রহস্য ভেদ করা সুকঠিন। চারুশশী তাহার যথার্থ প্রমাণ দিল। বামুন ঠাকুরনের মেয়ে সোনামণি 5 বছর বয়সে বিধবা হয়। সেই চারুর সমবয়সী সখী। তাহার শরীর অসুস্থ থাকাতে গৃহপ্রত্যাগত সখীর সহিত সে কিছুদিন সাক্ষাৎ করিতে পারে নাই। সুস্থ হইয়া যেদিন দেখা করতে আসিল, সেদিন প্রায় বিনা কারণেই 2 সখীর মধ্যে একটু মনোবিচ্ছেদ ঘটিবার উপক্রম হইল। চারু অত্যন্ত ফাদিয়া গল্প আরম্ভ করিয়াছিল। সে ভাবিয়াছিল তারাপদ নামক তাহাদের নবার্জিত পরমরত্নটির আরোহণকারিণী সবিস্তারে বর্ণনা করিয়া সে তাহার সখীর কৌতূহল এবং বিস্ময় সপ্তমে চড়াইয়া দিবে। কিন্তু সে যখন শুনিল তারাপদ সোনামণির নিকট কিছুমাত্র অপরিচিত নহে, বামুন ঠাকুরনকে সে মাসি বলে এবং সোনামণি তাহাকে দাদা বলিয়া ডাকে, এবং যখন শুনিল তারাপদ কেবল যে বাঁশিতে কীর্তন সুর বাজাইয়া মাতা ও কন্যার মনোরঞ্জন করিয়াছে তাহা নহে, সোনামণির অনুরোধে সে তাহাকে স্বহস্তে একটা বাঁশের বাঁশিও বানিয়ে দিয়েছে। তাহাকে কতদিন উচ্চ শাখা হইতে ফল এবং কণ্টক শাখা হইতে ফুল পাড়িয়া দিয়েছে। তখন চারু অন্তঃকরণে যেন তপ্ত সেল বিধিতে লাগিল। চারু জানিত তারাপদ বিশেষ রূপেই তাহাদেরই তারাপদ, অত্যন্ত গোপনে সংরক্ষিত। ইতর সাধারণে একটু একটু আভাসপাত্র পাইবে, অথচ নাগাল কিন্তু পাইবে না। দূর হইতে তাহার রূপে গুণে মুগ্ধ হইবে এবং চারুশচীদের ধন্যবাদ দিতে থাকিবে। এই আশ্চর্য দুর্লভ দৈবলব্ধ ব্রাহ্মণ বালকটি সোনামণির কাছে কেন সহজগম্য হইল? আমরা যদি যত্ন করিয়া না আনিতাম, এত যত্ন করিয়া না রাখিতাম, তাহলে তো সোনামণিরা তাহা দর্শন পাইত না। সোনামণির দাদা শুনিয়া যেন সর্বশরীর জ্বলিয়া যায় একেবারে।
যে তারাপদকে চারু মনে মনে বিষ স্বরে জর্জর করিতেছে, তাহারই একাধিকার লইয়া এমন প্রবল উদ্বেগ কেন? বুঝিবে এ কাহার সাধ্য। সেই দিনই অপর একটি তুচ্ছ সূত্রে সোনামণির সহিত চারুর মর্মান্তিক আড়ি হইয়া গেল, এবং সে তারাপদর ঘরে গিয়া তাহার শখের বাঁশিটি বাহির করিয়া তাহার উপর লাফিয়া মারাইয়া তাকে নির্দয়ভাবে ভাঙিতে লাগিল। চারু যখন প্রচণ্ড আবেগে এই বংশী ধ্বংসকার্যে নিযুক্ত, এমন সময় তারাপদ আসিয়া ঘরে প্রবেশ করিল। সে বালিকার প্রলয় মূর্তি দেখে আশ্চর্য হইয়া গেল, কহিল, চারু, তুমি আমার বাঁশিটা ভাঙছ কেন? চারু রক্তনেত্রে রক্তিম মুখে বলল, বেশ করেছি, খুব করেছি। এই বলিয়া আরও দুইবার বিদীর্ণ বাঁশির উপর অনাবশ্যক পদাঘাত করিয়া উচ্ছ্বসিত কণ্ঠে কাঁদিয়া ঘর থেকে বেরিয়ে গেল। তারাপদ বাঁশিটি তুলিয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখল তাহাতে আর কোনো পদার্থ নাই। অকারণে তাহার পুরাতন নিরপরাধ বাঁশিটার এই আকস্মিক দুর্গতি দেখিয়া সে তখন আর হাস্য সংবরণ করতে পারল না। চারুশশী প্রতিদিনই তাহার পরম কৌতূহলের বিষয় হইয়া উঠিল। তাহার আরও একটি কৌতূহলের ক্ষেত্র ছিল মতিলালবাবুর লাইব্রেরিতে ইংরেজি ছবির বইগুলি। বাহিরের সংসারের সহিত তার যথেষ্ট পরিচয় হইয়াছে, কিন্তু এই ছবির জগতে সে কিছুতেই ভালো করিয়া প্রবেশ করিতে পারে না। কল্পনার দ্বারা আপনার মনে অনেকটা পূরণ করিয়া লইত, কিন্তু তাহাতে মন কিছুতেই তৃপ্ত মানিত না। ছবির বহির প্রতি তারাপদর এই আগ্রহ দেখিয়া একদিন মতিলালবাবু বলিলেন, ইংরেজি শিখিবে? তাহলে তো এই ছবির মানে বুঝতে পারবে। তারাপদ তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, শিখব। মতিলালবাবু খুব খুশি হইয়া গ্রামের এন্টার স্কুলের হেডমাস্টার রামরতন বাবুকে প্রতিদিন সন্ধ্যেবেলায় এই বালকে ইংরাজি অধ্যাপনা কার্যে নিযুক্ত করিয়া দিলেন। পঞ্চম পরিচ্ছেদ। তারাপদ তাহার প্রখর স্মরণশক্তি এবং অখণ্ড মনোযোগ লইয়া ইংরাজি শিক্ষায় প্রবৃত্ত হইল। সে যেন নতুন দুর্গম রাজ্যের মধ্যে ভ্রমণে বাহির হইল। পুরাতন সংসারের সহিত তার আর কোনো রকম সম্পর্ক রাখিল না। পাড়ার লোকেরা তখন তাকে আর দেখিতে পাইল না। যখন সে সন্ধ্যার পূর্বে নির্জন নদী তীরে দ্রুতবেগে পদচারণ করিতে করিতে পরামুখস্থ করিত, তখন তাহার উপাসক বালক সম্প্রদায় দূর হইতে ক্ষুণ্ণ চিত্তে সসম্ভ্রমে তাহাকে নিরীক্ষণ করিত। তাহার পাঠেও ব্যাঘাত করিতে সাহস করিত না। চারুও আজকাল তাহাকে বড় একটা দেখিতে পাইত না। পূর্বে তারাপদ অন্তঃপুরে গিয়া অন্নপূর্ণা স্নেহদৃষ্টির সম্মুখে বসিয়া আহার করিত, কিন্তু তদুপলক্ষে প্রায় মাঝে মাঝে কিছু বিলম্ব হইয়া যাইত বলিয়া সে মতিবাবুকে অনুরোধ করিয়া বাহিরে আহারের বন্দোবস্ত করিয়া লইল। ইহাতে অন্নপূর্ণা ব্যথিত হইয়া আপত্তি প্রকাশ করিয়াছিলেন, কিন্তু মতিবাবু বালকের অধ্যয়নের উৎসাহে অত্যন্ত সন্তুষ্ট হইয়া এই নতুন ব্যবস্থার অনুমোদন করিয়া দিলেন। এমন সময় চারুও হঠাৎ করে জিদ ধরিয়া বসিল, আমিও ইংরাজি শিখব। তাহার পিতামাতা তাহাদের খামখেয়ালি কন্যার এই প্রস্তাবটিকে প্রথমে পরিহাসের বিষয় জ্ঞান করিয়া স্নেহ মিশ্রিত হাস্য করিলেন, কিন্তু কন্যাটি এই প্রস্তাবের পরিহাস্য অংশটুকু প্রচুর অশ্রু জলধারায় অতি শীঘ্রই নিঃশেষে ধৌত করিয়া ফেলিয়াছিল। অবশেষে এই স্নেহদুর্বল নিরুপায় অভিভাবকদ্বয় বালিকার প্রস্তাব গম্ভীরভাবে গ্রাহ্য করিলেন। চারু মাস্টারের নিকট তারাপদর সহিত একত্র অধ্যয়নে নিযুক্ত হইল। কিন্তু পড়াশোনা করা এই অস্থিরচিত্ত বালিকা স্বভাবসঙ্গত ছিল না। সে নিজে কিছু শিখিল না, কেবল তারাপদর অধ্যয়নে ব্যাঘাত করিতে লাগিল। সে পিছাইয়া পড়ে, পড়া মুখস্থ করে না, তবু কিছুতেই তারাপদর পশ্চাৎবর্তী হইয়া থাকিতে চায় না। তারাপদ তাহাকে অতিক্রম করিয়া নতুন পড়া লইতে গেলে সে মহা রাগারাগি করিয়া দিত, এমনকি কান্নাকাটি করিতেও ছাড়ত না। তারাপদ পুরাতন বই শেষ করিয়া নতুন বই কিনিলে তাহাকেও নতুন বই কিনিয়া দিতে হবে। তারাপদ অবসর সময় নিজ ঘরে বসিয়া লিখিত, পড়া মুখস্থ করিত। ইহা হইতে সেই ঈর্ষাপরায়ণা কন্যাটি সহ্য হইত না। সে গোপনে তাহার লেখার খাতায় কালি ঢালিয়া আসিত, কলম চুরিয়া করিয়া রাখিত, এমনকি বইয়ের যেখানে অভ্যাস করিবার সেই অংশটা ছিঁড়িয়া দিত। তারাপদ এই বালিকার অনেক দৌরাত্ম্য সকৌতুকে সহ্য করিত, অসহ্য হইলে মারিত, কিন্তু কিছুতেই শাসন করিতে পারত না। দৈবাৎ একটা উপায় বাহির হইল। একদিন বড় বিরক্ত মুখে নিরুপায় তারাপদ তাহার মসি বিলুপ্ত খাতা ছিন্ন করিয়া ফেলিয়া গম্ভীর বিষণ্ণ মুখে বসিয়াছিল। চারু দ্বারের কাছে আসিয়া মনে করিল আজ নিশ্চয়ই মার খাবে, কিন্তু তাহার প্রত্যাশা পূর্ণ হইল না।
তারাপদ একটা মাত্র কথা মাত্র না কহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। বালিকা ঘরের ভিতরে বাহিরে ঘুরঘুর করিয়া বেড়াইতে লাগিল। বারংবার এত কাছে ধরা দিল যে তারাপদ ইচ্ছা করিলেই অনায়াসেই তাহার পিঠে একটা চপেটাঘাত বসিয়ে দিতে পারত, কিন্তু সে তাহা না করিয়া গম্ভীর হইয়া বসিয়া রহিল। বালিকা মহামুশকিলে পড়িল। কেমন করিয়া ক্ষমা প্রার্থনা করতে হয় সে বিদ্যা তাহার কোনো কালই অভ্যাস ছিল না, অথচ অনুতপ্ত ক্ষুদ্র হৃদয়টি তাহার সহপাঠীর ক্ষমা লাভের জন্য একান্ত কাতর হইয়া উঠিল। অবশেষে সে বড় বড় করিয়া লিখিল, আমি আর কখনো খাতার কালি মাখব না। লেখা শেষ করিয়া সেই লেখার প্রতি তারাপদের মনোযোগ আকর্ষণের জন্য অনেক প্রকার চাঞ্চল্য প্রকাশ করিতে লাগিল। দেখিয়া তখন তারাপদ হাস্য সংবরণ না করতে পারলে হাসিয়ে উঠিল। তখন বালিকার লজ্জায় ক্রোধে ক্ষিপ্ত হইয়া ঘর হইতে দ্রুতবেগে ছুটিয়া বাহির হইয়া গেল। যে কাগজের টুকরো সে সহস্তে দীনতা প্রকাশ করিয়াছে, সেটা অনন্তকাল এবং অনন্ত জগৎ হইতে সম্পূর্ণ লোপ করিতে পারলে তবে তাহার হৃদয়ের নিদরণ ক্ষোভটা মিটিত। এদিকে সংকুচিত সোনামণি 2 দিন অধ্যয়নশালার বাইরে উঁকিঝুঁকি মারিয়া ফিরিয়া চলিয়া গেছে। সখী চারুশশীর নিকট সকল বিষয়ে হৃদ্যতা ছিল, কিন্তু তারাপদ সম্বন্ধে চারুকে সে অত্যন্ত ভয় এবং সন্দেহের চোখে দেখিত। চারু সেই সময় অন্তঃপুরে দাঁড়িয়ে থাকিত। সেই সময় বাছিয়া সোনামণি সসংকোচে তারাপদ দ্বারের কাছে আসিয়া দাঁড়াইত। তারাপদ বই হইতে মুখ তুলে সস্নেহে কহিত, কি সোনা, খবর কি? মাসি কেমন আছে? সোনামণি কহিত, অনেক দিন তো যাওনি, মা তোমায় একবার যেতে বলেছে। মার কোমরে ব্যথা বলে দেখতে আসতে পারে না। এমন সময় হয়তো হঠাৎ চারু আসি উপস্থিত। সোনামণি শশব্যস্ত, সে যেন গোপনে তার সখীর সম্পত্তি চুরি করিয়া আসিয়াছিল। চারু কণ্ঠস্বর সপ্তমে চড়াইয়া চোখ মুখ ঘুরিয়া বলিত, হ্যাঁ সোনা, তুই পড়াশোনায় গোল করতে এসছিস? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলে দেবো। যেন সে নিজে তারাপদর এক প্রবীণা অভিভাবিকা। তাহার পড়াশোনায় লেশমাত্র ব্যাঘাত ঘটলে ইহার রাত্রি দিন ইহাই তাহার একমাত্র দৃষ্টি। কিন্তু সে নিজে কী অভিপ্রায় এই অসময়ে তারাপদের পাঠকগৃহে আসি উপস্থিত হইয়াছিল তাহা অন্তর্যামীর অগোচর ছিল না, এবং তারাপদও তাহা ভালোভাবে জানিত। কিন্তু সোনামণি বিচারা ভীত হইয়া তৎক্ষণাৎ একরাশ মিথ্যা কৈফিয়ত সৃজন করিত। অবশেষে চারু যখন ঘৃণা ভরে তাকে মিথ্যাবাদী বলিয়া সম্বোধন করিত, তখন সে লজ্জিত শঙ্কিত পরাজিত হইয়া ব্যথিত চিত্তে ফিরে যাইত। দয়াদ্র তারাপদ তাহাকে ডাকিয়া বলিত, সোনা, আজ সন্ধ্যাবেলায় আমি তোমাদের বাড়ি যাব এখন। চারু সর্পিনীর মতো ফোঁস করে বলত, যাবে বই কি, তোমায় পড়া করতে হবে না? আমি মাস্টারমশাইকে বলে দেব না। চারুর এই শাসনে ভীত না হইয়া তারাপদ 2-1 দিন সন্ধ্যার পর বামুন ঠাকুরনের বাড়ি গিয়াছিল। তৃতীয় বা চতুর্থ পারে চারু ফাঁকা শাসন না করিয়া আস্তে আস্তে এক সময় বাহির হইতে তারাপদের ঘরের দ্বারে শিকল আঁটিয়া দিয়া মার মশলার বাক্সের চাবিতালা আনিয়া লাগাইয়া দিল। সমস্ত সন্ধ্যাবেলা তারাপদকে এইরূপ বন্দি অবস্থায় রাখিয়া আহারের সময় দ্বার খুলিয়া দিল। তারাপদ রাগ করিয়া কথা কহিল না এবং না খাইয়া চলিয়া যাইবার উপক্রম করিল। তখন অনুতপ্ত ব্যাকুল করজোরে ছানুনয়ে বারংবার বলিতে লাগিল, তোমার 2টি পায়ে পড়ি, আর আমি এমন করব না। তোমার 2টি পায়ে পড়ি, তুমি খেয়ে যাও। তাহাতেও যখন তারাপদ বস মানেন না, তখন সে অধীর হইয়া কাঁদিতে লাগিল। তারাপদ সংকটে পড়িয়া ফিরিয়া আসিয়া খাইতে বসিল। চারু কতবার একান্ত মনে প্রতিজ্ঞা করিয়াছে যে তারাপদের সহিত সদ্ব্যবহার করিবে, কখনো তাহাকে মুহূর্তের জন্য বিরক্ত অবধি করিবে না। কিন্তু সোনামণি প্রভৃতি আরও 5 জন আসিয়া এমন পড়াতে তার কিরম যেন মেজাজটা হয়ে যায়। কিছুতেই তখন আর আত্মসংবরণ করিতে পারে না। কিছুদিন যখন উপরি উপরি সে ভালো মানুষই করতে থাকে, তখনই একটা উৎকট আসন্ন বিপ্লবের জন্য তারাপদ সতর্কভাবে প্রস্তুত হইয়া থাকে। আক্রমণটা হঠাৎ কী উপলক্ষে কোন দিক থেকে আসবে কিছুই বলা যায় না। তাহার পরে প্রচণ্ড ঝড়, ঝড়ের পরে অশ্রুবর্ষণ, তারপর প্রচণ্ড স্নিগ্ধ শান্তি। ষষ্ঠ পরিচ্ছেদ। এমন করিয়া প্রায় 2 বৎসর কাটিয়ে দিল। এত সুদীর্ঘকালের জন্য তারাপদ কখনো কাহারও নিকট ধরা দেয় নাই। বোধ করি পড়াশোনার মধ্যে তাহার মন এক অপূর্ব আকর্ষণে বদ্ধ হইয়াছিল। বোধ করি বয়োবৃদ্ধি সহকারে তাহার প্রকৃতির পরিবর্তন আরম্ভ হইয়াছিল এবং স্থায়ী হইয়া বসিয়া সংসারের সুখ স্বাচ্ছন্দ্যকে ভোগ করিবার দিকে তাহার মন পড়িয়াছিল। বোধ করি তাহার সহপাঠিকা বালিকার নিয়ত দৌরাত্ম চঞ্চল সৌন্দর্য অলক্ষিতভাবে তাহার হৃদয়ের ওপর বন্ধন বিস্তার করিতেছিল। এদিকে চারুর বয়স 11 উত্তীর্ণ হয়ে যায়।
মতিবাবু সন্ধান করিয়া তাহার মেয়ের বিবাহের জন্য 2-3টে ভালো ভালো সম্বন্ধও আনাইলেন। কন্যা বিবাহ বয়স উপস্থিত হইছে জানিয়া মতিবাবু তাহার ইংরাজি পড়া এবং বাহিরে যাওয়া নিষেধ করিয়া দিলেন। এই আকস্মিক অপরাধে চারু ঘরের মধ্যে ভারী একটা আন্দোলন উপস্থিত করিয়া দিল। তখন একদিন অন্নপূর্ণা মতিবাবুকে ডাকিয়া কহিলেন, পাত্রীর জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন গো? তারপর তো ছেলেটি তো বেশ, আর তোমার মেয়েরও তো ওকে বেশ পছন্দ হয়েছে। শুনিয়া মতিবাবু অত্যন্ত বিস্ময় প্রকাশ করিয়া বললেন, সে কি কখনো হয় নাকি? তারাপদর কুলশীল তো কিচ্ছু জানা নেই। আমার একটা মাত্র মেয়ে, আমি ভালো ঘরে দিতে চাই। একদিন রায়ডাঙ্গার বাবুদের বাড়ি হইতে মেয়ে দেখিতে আসিল। চারুকে বেশভূষা পড়াইয়া বাহির করিবার চেষ্টা করা হইল। সে শোবার ঘরের দ্বার রুদ্ধ করিয়া বসিয়া রহিল, কিছুতেই বাহির হইল না। মতিবাবু ঘরের বাহিরে অনেক অনুনয় করিলেন, ভৎসনা করিলেন, কিন্তু ফল কিছুই হইল না। অবশেষে বাহিরে আসিয়া রায়ডাঙ্গার দূতবাগের নিকট মিথ্যা কথা বলিতে হইল যে কন্যার হঠাৎ অত্যন্ত অসুখ করিয়াছে, আজ আর দেখানো হবে না। তারা ভাবল নিশ্চয়ই মেয়ের দোষ আছে, তাই এইরূপ চাতুরী অবলম্বন করা হইল। তখন মতিবাবু ভাবিলেন, তারাপদ ছেলেটি তো দেখতে শুনতে সকল হিসেবেই ভালো, উহাকে আমি ঘরেই রাখিতে পারিব, তাহলে আমার একমাত্র মেয়েটিকে পরের বাড়িতে পাঠাইতে হইবে না। ইহাও চিন্তা করিয়া দেখিলেন যে তাহার অশান্ত অবাধ্য মেয়েটির দুরন্তপনা তাহাদের স্নেহের চোখে যতই মার্জনীয় বোধ হোক, শ্বশুরবাড়িতে কেন সহ্য করিবে না। তখন স্ত্রী পুরুষে অনেক আলোচনা করিয়া তারাপদ দেশের সমস্ত কৌলিক সংবাদ সন্ধান করিবার জন্য লোক পাঠাইলেন। খবর আসিল বংশ ভালো, কিন্তু দরিদ্র। মতিলাল বাবু ছেলের মা এবং ভাইয়ের নিকট বিবাহের প্রস্তাব পাঠাইলেন। তাহারা আনন্দে উচ্ছ্বসিত হইয়া সম্মতি দিতে মুহূর্ত মাত্র বিলম্ব করিলেন না। কাঁঠালিয়ায় মতিবাবু এবং অন্নপূর্ণা বিবাহের দিনক্ষণ আলোচনা করিতে লাগিলেন, কিন্তু স্বাভাবিক গোপনতা প্রিয় সাবধানী মতিবাবু কথাটা না গোপনে রাখলেন। চারুকে ধরিয়া রাখা গেল না। সে মাঝে মাঝে বর্গির হাঙ্গামার মতো তারাপদর পাঠক্রিয়া গিয়া পড়িত। কখনো রাগ, কখনো অনুরাগ, কখনো বিরাগের দ্বারা তাহার পাঠচর্যার নিবৃত্ত শান্তি অকস্মাৎ তরঙ্গিত করিয়া তুলিত। তাহার আজকাল এই নির্লিপ্ত মুক্ত স্বভাব ব্রাহ্মণ বালকের চিত্তে মাঝে মাঝে ক্ষণকালের জন্য বিদ্যুৎ স্পন্দনের ন্যায় এক এক করে অপূর্ব চাঞ্চল্য সঞ্চার হইত। যে ব্যক্তি লঘুবার চিত্ত চিরকাল অক্ষুণ্ণ অব্যাহত রাখতে কালস্রোতের তরঙ্গচূড়ায় ভাসমান হইয়া সম্মুখে প্রবাহ হইয়া যাইত, সে আজকাল একবার অন্যমনস্ক হইয়া বিচিত্র দিবাস্বপ্ন জালের মধ্যে জড়ীভূত হইয়া পড়ে। একদিন পড়াশোনা ছাড়িয়া দিয়া সে মতিবাবুর লাইব্রেরির মধ্যে প্রবেশ করিয়া ছবির বইয়ের পাতা উল্টাইতে থাকে। সেই ছবিগুলির মিশ্রণে যে কল্পনালোক সৃজিত হইত, তাহা পূর্বেকার হইতে অনেকটা স্বতন্ত্র এবং অধিকতর রঙিন। চারুর অদ্ভুত আচরণ লক্ষ্য করিয়া সে তাহার পূর্বের মতো স্বভাবত পরিবেশ করিতে পারিত না। দুষ্টামি লক্ষ্য করলে তাহাকে মারিবার কথা মনে উদ্যত হইত না। নিজের এই গূঢ় পরিবর্তনে এই আবদ্ধ আসক্ত ভাব তাহার নিজের কাছেই এক নতুন স্বপ্নের মতো মনে হইল। শ্রাবণ মাসে বিবাহের শুভদিন স্থির করিয়া মতিবাবু তারাপদর মা এবং ভাইদের আনতে পাঠাইলেন। তারাপদ কিন্তু তাকে জানিতে দিলেন না। কলকাতার মুক্তারদের গড়ের বাদ্য বায়না দিতে আদেশ করলেন, জিনিসপত্রের ফর্দ পাঠিয়ে দিলেন। আকাশে নববর্ষের মেঘ উঠিল। গ্রামের নদী এতদিন শুষ্ক প্রায় হইয়াছিল। মাঝে মাঝে কেবল একে একটি ডোবায় জল বাঁধিয়া থাকিত। ছোট ছোট নৌকা সেই পঙ্কিল জলে ডোবানো ছিল এবং শুষ্ক নদীপথে গরুর গাড়ি চলাচলে সুগভীর চক্রচিহ্ন খেদিত হইতেছিল। এমন সময় একদিন পিতৃগৃহ প্রত্যাগত পার্বতীর মতো কোথা হইতে দ্রুতগামিনী জলধারা কলহাস্য সহকারে গ্রামের শূন্যবক্ষে আসিয়া সমাগত হইল। উলঙ্গ বালক বালিকারা তীরে আসিয়া উচ্চস্বরে নৃত্য করিতে লাগিল। অতৃপ্ত আনন্দে বারংবার জলে ঝাঁপ দিয়া যেন নদীকে যেন আলিঙ্গন করিতে লাগিল। কুটির বাসিনীরা তাহার পরিচিত প্রিয় সঙ্গিনীকে দেখাবার জন্য বাহির হইয়া আসিল। শুষ্ক নির্জীব গ্রামের মধ্যে দিয়ে কোথা হইতে এক বিপুল পরিমাণ প্রাণহিল্লোল আসিয়া প্রবেশ করিল। দেশ বিদেশ হইতে বোঝাই ছোট বড় আয়তনের নৌকা আসিতে লাগিল। গ্রামের বাজারের ঘাট সন্ধেবেলায় বিদেশি মাঝির সঙ্গীতে ধ্বনিত হইয়া উঠিল। দুই তীরের গ্রামগুলি সংবৎসর আপনার নিভৃত্ত কোণে আপনার ক্ষুদ্র ঘরকন্যা লইয়া একাকিনী দিন যাপন করিতে থাকে। বর্ষার সময় বাহিরের বৃহৎ পৃথিবী বিচিত্র পণ্যপ্রবাহ লইয়া গৈরিক বর্ণ জলরথে
চড়িয়া এই গ্রাম কন্যাকুলগুলির তত্ত্ব লইতে আসে। তখন জগতের সহিত আত্মহত্যা গর্বে কিছুদিনের জন্য তাহার ক্ষুদ্রতা ঘুচিয়া যায়। সমস্তই সচল সজাগ সজীব হইয়া উঠে এবং মৌন নিস্তব্ধ দেশের মধ্যে সুদূর রাজ্যের কললাপ ধ্বনি আসিয়া চারিদিকের আকাশকে আন্দোলিত করিয়া তোলে। এমন সময় কুরুলকাটায় নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হইবে। জ্যোৎস্নার সন্ধ্যায় তারাপদ ঘাটে গিয়া দেখিল, কোনো নৌকায় নাগরদোলা, কোনো নৌকায় যাত্রার দল, কোনো নৌকায় পণ্যদ্রব্য লইয়া প্রবীণ নবীন স্রোতের মুখে দ্রুত বেগে মেলা অভিমুখে চলিয়াছে। কলিকাতার কনসার্টের দল বিপুল শব্দে দ্রুততালের বাজনা জড়িয়া দিয়াছে। যাত্রার দল বেহালার সঙ্গে গান গাইতেছে এবং সময়ের নিকট হা 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 শব্দে চিৎকার উঠিতেছে। পশ্চিম দেশি নৌকার দাড়িমাল্লাগুলো কেবলমাত্র মাদল এবং করতাল লইয়া উন্মুক্ত উৎসাহে বিনা সঙ্গীতে খচমচ শব্দে আকাশ বিদীর্ণ করিতেছে। উদ্দীপনা সীমা নাই। দেখিতে দেখিতে পূর্ব দিগন্ত হইতে ঘন মেঘরাশি প্রকাণ্ড কালো পাল তুলিয়া দিয়া আকাশের মাঝখানে আসিয়া পড়িল। চাঁদ আচ্ছন্ন হইল। পূবে বাতাস বেগে বহিতে লাগিল। মেঘের পশ্চাতে মেঘ ছুটিয়া চলিল। নদীর জল খলখল হাস্যে স্ফীত হইয়া উঠিতে লাগিল। নদী তীরবর্তী আন্দোলিত বনশ্রেণীর মধ্যে অন্ধকার পুঞ্জীভূত হইয়া উঠিল। ভেগ ডাকতে আরম্ভ করল। ঝিল্লিধ্বনি যেন করাত দিয়া অন্ধকারকে চিরিতে লাগিল। সম্মুখে আজ যেন সমস্ত জগতের রথযাত্রা। চাকা উড়িতেছে, ধ্বজা উড়িতেছে, পৃথিবী কাঁপিতেছে, মেঘ উড়িয়াছে, বাতাস ছুটিয়াছে, নদী বহিয়াছে, নৌকা চলিয়াছে, গান উঠিয়াছে। দেখতে দেখতে গুড় গুড় শব্দে মেঘ ডাকিয়া উঠিল। বিদ্যুৎ আকাশকে কাটিয়া কাটিয়া ঝলসাইয়া উঠিল। সদর অন্ধকার হইতে একটা মুষলধারা বর্ষি বৃষ্টির গন্ধ আসিয়া লাগিল। কেবল নদীর এক তীরে এক পার্শ্বে কাঠালিয়া গ্রাম আপন কুটিরদ্বার বন্ধ করিয়া দীপ নিবাইয়া দিয়া নিঃশব্দে ঘুমাইতে লাগিল। পরদিন তারাপদর মাতা এবং ভাত্রাগণ আসিয়া কাঠালিয়ায় অবতরণ করিলেন। পরদিন কলকাতা হইতে বিবিধ সামগ্রীপূর্ণ তিনখানা বড় নৌকা আসিয়া কাঠালিয়ার জমিদারি কাছারির ঘাটে লাগিল এবং পরদিন অতি প্রাতে সোনামণি কাগজে কিঞ্চিত আমসত্ত্ব এবং পাতায় ঠোঙায় কিঞ্চিত আচার লইয়া ভয়ে ভয়ে তারাপদর পাঠগৃহ দ্বারে আসিয়া নিস্তব্ধে দাঁড়াইল। কিন্তু পরদিন তারাপদকে দেখা গেল না। স্নেহ প্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাহার চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া একদা বর্ষের মেঘানন্দকার রাত্রে এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্বপৃথিবীর নিকট চলিয়া গিয়াছে। নমস্কার। শেষ হলো আজকের গল্প অতিথি। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করিয়ে দেবেন। ধন্যবাদ।